গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সহযোগীকে গুলি আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। প্রতিবাদে শিক্ষার্থীদের মশাল মিছিল। ছয় সংস্কার কমিশনের প্রতিবেদন প্রকাশ, নির্বাহী আদেশে বাস্তবায়নযোগ্যগুলো সরকারের বিবেচনায়। চলতি মাসে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক। সমালোচনা করলে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেবে না বলছে বিএনপি। গণহত্যার বিচারে জোর জামায়াতের। বইমেলার শিশু প্রহরে কচিকাঁচার উপচে পড়া ভিড়, আগ্রহ বেশি গল্প, ছড়া আর কমিক্স বইয়ে। আমার স্কুলে বলেছিল যে আমার মিস বইমেলায় যেতে, তাই আমি ভাবলাম আসি, এসে তো ভালোই লাগছে। ট্রেন চলেছে, ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই? ট্রেন চলেছে, ট্রেন চলেছে, রাত দুপুরে ওই। অবৈধ বালু উত্তোলনের ঝুঁকির মুখে মৌলভীবাজারের রাজাপুর সেতু, বন্যা প্রতিরক্ষা বাঁধ, নিশ্চুপ প্রশাসন, অভিযোগ স্থানীয়দের ব্যবস্থার দাবি। এবং দিল্লির বিধানসভা নির্বাচনে বিজেপি নিরঙ্কুশ জয়। 2 দশকের বেশি সময় পর দিল্লির মসনদে ফিরছে গেরুয়া শিবির। দর্শক শুভ সকাল, দেখছিলেন সংবাদ শিরোনামগুলো। সংবাদ সকালে আপনাদের সাথে আছি মারজানা শুক্তি। জানাবো বিস্তারিত খবর। গাজীপুরের ডিসি কার্যালয়ের সামনে আন্দোলনকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সহযোগীকে গুলি করেছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ওই যুবকের নাম মোবাশ্বির হোসাইন। তাকে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি গাজীপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সহযোগী। মোবাশ্বির হোসাইন জানান, তাদের কর্মসূচি সমাপ্তি ঘোষণার পর আহত ছাত্রদের দেখতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেল থেকে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। গুলিটি তার ডান হাতে এসে লাগে। তিনি আরও জানান, ব্যক্তিগতভাবে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। গাজীপুরের পুলিশ সুপারকে তিনি বিষয়টি জানিয়েছেন। একটা মোটরসাইকেল নিয়ে এসে আমাকে অতর্কিতভাবে গুলিটা করে, যে আমার ডান হাতে লাগে। আমার মধ্যে মোহাম্মদ মুবাশ্বির হোসাইন, আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সহযোদ্ধা। সাংবাদিক সম্মেলন শেষ, আমরা এখানে সাংবাদিক সাথে আমরা একত্রে দাঁড়িয়েছিলাম। সেই মুহূর্তে মোটর বাইকে যাচ্ছিল অজ্ঞাত ব্যক্তি, মানে আমার মোবাশ্বির ভাইয়ের হাতে গুলি মারছে। গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলার ঘটনায় সারা দেশে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে শিক্ষার্থীরা। শনিবার রাতে কুষ্টিয়া শহরের রাজারহাট মোড় থেকে শুরু হয়ে মশাল মিছিলটি পুলিশ সুপারের কার্যালয়ের সামনে পৌঁছে বিভিন্ন দাবিতে বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। বরিশালে আওয়ামী লীগের নিষিদ্ধকরণ এবং সন্ত্রাসীদের বিচার দাবিতে রাত 7:30টায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে মশাল মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পরে মিছিলটি সদর রোড সহ নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এদিকে চট্টগ্রামে 16 শহর রেল স্টেশন থেকে মশাল মিছিল বের করেন শিক্ষার্থীরা। পতিত আওয়ামী লীগের দোসররা যাতে আর মাথাচাড়া দিতে না পারে এ বিষয়ে প্রশাসনকে কঠোর অবস্থান নেয়ার দাবি করেন বিক্ষোভকারীরা। এর আগে গাজীপুরে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ওসিকে বহিষ্কারের কথা জানিয়েছেন ডিএমপি কমিশনার। পরে প্রশাসনের আশ্বাসে বিক্ষোভ স্থগিত করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত অপারেশন ডেভিল হান্ট পর্যবেক্ষণের ঘোষণা দেন সংগঠনটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। আর ধৈর্যের বাঁধ ভেঙে গেলে চরম পরিণতির হুঁশিয়ারি দেন সার্জিস আলম। সহকর্মীদের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আপন অপু। গাজীপুরে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শনিবার বেলা 3টার পর তাদের সঙ্গে সংহতি জানাতে আসেন সংগঠনটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম। এ সময় সার্জিস বলেন, কোথাও সহযোদ্ধাদের গায়ে হাত দেওয়ার চেষ্টা হলে বাংলাদেশ আবারও জেগে উঠবে। ধৈর্যের বাঁধ ভেঙে গেলে চরম পরিণতির হুঁশিয়ারিও দেন তিনি। আমরা অভ্যুত্থানে দেখিয়েছি এদেশের ছাত্র জনতা সঠিক রাষ্ট্র বিনির্মাণে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য ধৈর্য ধরেছে, কিন্তু ধৈর্যের একটা বাঁধ আছে।
এক পর্যায়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে আসেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার। জানান, যেসব পুলিশ ঘটনায় তাৎক্ষণিক সাড়া দেয়নি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা। এ সময় ওসিকে বহিষ্কারের ঘোষণাও দেন তিনি। 16 জন গ্রেপ্তার হয়েছে জানিয়ে জড়িতদের ধরতে চিরুনি অভিযানের ঘোষণাও দেন তিনি। এখানে যারা পুলিশ আছে রেসপন্স করতে দেরি করেছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব। আমি শুনেছি 2 ঘন্টা পরে আমার ওসি আপনাদেরকে তাকে সাড়া দিয়েছে। আমি আপনাদেরকে এই মুহূর্তে আমি এখানে দাঁড়িয়ে বলতে চাই আমি তাকে সাসপেন্ড করব। পরে প্রশাসনের আশ্বাসে আন্দোলন স্থগিত করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। হামলায় জড়িত ও 17 বছরের নিপীড়কদের গ্রেপ্তারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত অপারেশন ডেভিল হান্ট পর্যবেক্ষণের ঘোষণা দেন হাসনাত আব্দুল্লাহ। আমাদেরকে উনি যে কমিটমেন্ট দিয়েছেন এই কমিটমেন্টের প্রতি আমরা আস্থা রাখছি এবং সেই জায়গা থেকে তবে আমরা পর্যবেক্ষণ করব দ্রুততম সময়ের মধ্যে যারা এই হামলায় জড়িত ছিল এবং 17 বছর ধরে যারা নির্যাতন নিপীড়ন চালিয়েছে, এই গাজীপুরকে সন্ত্রাসের আতুরঘরে পরিণত করেছে, তাদের আমরা এই অপারেশন টেবিল হান্টের মধ্য দিয়ে একটা টেবিলে যেন বাঁধা যায়। এদিকে গাজীপুরে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে চট্টগ্রাম বৈষম্য বিরোধী আন্দোলন। এর আগে শুক্রবার রাতে গাজীপুরের ধীরাশ্রম এলাকায় আওয়ামী লীগ নেতা ও সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে ডাকাত পড়ার খবর পেয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সেখানে যান। তবে সে সময় হঠাৎই আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের উপর হামলা চালায়। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। গাজীপুরে রাতে ছাত্র জনতার উপর সন্ত্রাসী আক্রমণের পরিপ্রেক্ষিতে আজ থেকে সারা দেশে বিশেষ অভিযান পরিচালনা করবে যৌথ বাহিনী। এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন ডেভিল হান্ট। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অভিযানের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুরে ছাত্র জনতার উপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা হয়। সেখানে সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয় অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার ডিআইজি মোল্লা নজরুল ইসলামকে আটক করা হয়েছে। একই সঙ্গে আরও 3 পুলিশ কর্মকর্তাকে আটক করা হয়। শুক্রবার ও শনিবার আলাদা অভিযানে দেশের বিভিন্ন জায়গা থেকে তাদেরকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ টিভি। শনিবার সংস্থাটির একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, মোল্লা নজরুল ইসলাম ছাড়া বাকি 3 জন হলেন নীলফামারীর ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পুলিশ সুপার আসাদুজ্জামান, রংপুর রেঞ্জের সংযুক্ত পুলিশ সুপার আব্দুল মান্নান ও বাগেরহাটের সাবেক পুলিশ সুপার আব্দুল হাসনাত। আগামী নির্বাচনের আগে সংস্কার কমিশনগুলো বিভিন্ন পর্যায়ে সংস্কারের কথা বলেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্যে ও ফেব্রুয়ারির মাঝামাঝি রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া হবে বলে জানান তিনি। বিস্তারিত এইচ হিমেলের প্রতিবেদনে। 6টি সংস্কার কমিশনের প্রতিবেদন জাতীয় তথ্য বাতায়নে প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। এ নিয়ে শনিবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। প্রতিবেদনে দীর্ঘ, মধ্যম ও আশু 3টি সংস্কারের মধ্যে আশু বাস্তবায়নের আওতায় থাকা প্রস্তাবিত সংস্কার আগামী নির্বাচনের আগেই করা যেতে পারে বলে জানিয়েছেন উপদেষ্টা। এ সময় আরো বলেন, সংস্কার সুপারিশ নিয়ে চলতি মাসেই রাজনৈতিক দলগুলোর সাথে বসবে সরকার। পূর্ণ রিপোর্টে দেখবেন ওখানে 3টা ক্লাস্টার আছে। একটা হচ্ছে আশু করণীয়, একটা হচ্ছে মধ্যম মেয়াদী, একটা হচ্ছে দীর্ঘমেয়াদী। দীর্ঘমেয়াদীটা ভেরি ক্লিয়ার, এটা হচ্ছে পোস্ট ইলেকশন সরকার করবে। আশু করণীয়টাও ভেরি ক্লিয়ার, যে এটা আমরা আশা করছি রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত সাপেক্ষে নির্বাচনের আগেই করা হবে। অন্তর্বর্তী সরকারের অযথা ক্ষমতায় থাকা কিংবা সময় ক্ষেপণের ইচ্ছা নাই বলেও জানান আসিফ নজরুল। বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে জরুরি সংস্কারগুলোই করা হবে। কিছু কিছু ব্যাপারে রাজনৈতিক দলের সাথে আলোচনার প্রয়োজন হতে পারে, আবার কিছু বিষয় আছে এতই মামুলি, এতই ছোটোখাটো, যেটা প্রশাসনিক একটা আদেশের মাধ্যমে করা সম্ভব। ফেব্রুয়ারি মাঝামাঝি সময় থেকে আলাপ শুরু হবে এবং এই ব্যাপারে সরকার দৃঢ় প্রতিজ্ঞ, যত তাড়াতাড়ি সম্ভব এই ব্যাপারে মতৈক্য পৌঁছানোর চেষ্টা করা হবে। এ সময় নির্বাহী আদেশে বাস্তবায়নযোগ্য সংস্কার প্রস্তাবগুলো সরকারের বিবেচনায় আছে বলেও জানান আইন উপদেষ্টা। এইচ হিমেল, দেশ টিভি, ঢাকা।
আগামী নির্বাচনে ৩০০ আসনের প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিএনপি প্রস্তুত বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। এছাড়া চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জেলায় জেলায় 10 দিনের কর্মসূচিও ঘোষণা করেছে দলটি। রিয়াজ মোর্শেদের প্রতিবেদন। জাতীয় প্রেস ক্লাবে জাতীয় নির্বাচনের দাবিতে এক নাগরিক সভার আয়োজন করে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ। এতে যোগ দিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, সরকারের দৈন্যতার কারণে গাজীপুরে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করার সাহস পেয়েছে। গাজীপুরে যে নির্মম ঘটনা ঘটেছে, এত সাহস তারা পায় কোথা থেকে? এই প্রশ্ন যদি কেউ করে তাহলে এই সরকারের রাজনৈতিক দৈন্যতাই জনসম্মুখে প্রকট থেকে প্রকটতর হয়। জাতীয় প্রেস ক্লাবে 24-এর গণ অভ্যুত্থানের সহিংসতার নানা চিত্রকর্ম নিয়ে দ্রোহের গ্রাফিতি নামে বইয়ের প্রকাশনা উৎসবে অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নানা কাজের সমালোচনা করলেও অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেবে না বিএনপি। অন্তর্বর্তীকালীন সরকারের নানা কাজ দিয়ে আমরা সমালোচনা করব, আমরা কথা বলবো, কিন্তু তারপরেও ডক্টর ইউনূস আমরা ব্যর্থ হতে দেব না। বিকেলে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলন করে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জেলায় জেলায় সভা সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন রুহুল কবির রিজভী। 11 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া আমাদের যে কর্মসূচি জেলায় জেলায় প্রথমে শুরু হবে, জেলায় জেলায় এই কর্মসূচি পালিত হবে, এটি আপনাদেরকে জানিয়ে গেলাম। এরপরে পর্যায়ক্রমে মহানগর এবং বিভাগীয় সদরে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। এছাড়া বিকেলে রাজধানীর খিলগাঁওয়ে 31 দফা নিয়ে কর্মশালা করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। আমরা ভোটের অধিকারের জন্য আমাদের এক হয়ে দাঁড়িয়ে কাজ করি। আর কুমিল্লায় দীর্ঘ 15 বছর পরে বড় সমাবেশ করেছে বিএনপি। সমাবেশে উপস্থিত হয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, 300 আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুত রয়েছে বিএনপি। জাতীয় সংসদ নির্বাচন নয়, নির্বাচন জনগণের প্রতিনিধিত্ব জাতীয় সংসদে একটি, আর এরপরে আছে উপজেলা পর্যায়ে, আমাদের পৌরসভা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে, আমাদেরকে সকল পর্যায়ে নেতৃত্ব গ্রহণের জন্য প্রস্তুতি করতে হবে। এ সময় স্থানীয় পর্যায়ে নেতৃত্ব গ্রহণের জন্য তৃণমূল কর্মীদের যোগ্যতা অর্জনেরও আহ্বান জানান তিনি। ইউনিয়ন পর্যায়ে, নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। আগে 24-এর গণহত্যার বিচার, তারপর নির্বাচন সহ অন্যান্য কাজ মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। কক্সবাজারে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে তিনি কথা বলেন। এদিকে রাজধানীতে জামায়াতের এক শিক্ষা শিবিরে ফ্যাসিস্ট ফিরে আসার ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন দলটির নেতারা। কায়েস রাহাতের রিপোর্টে বিস্তারিত। প্রায় 15 বছর পর কক্সবাজারে অনুষ্ঠিত হয় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, স্বাধীনতার পর কিছু কিছু প্রত্যাশা পূরণ হলেও স্বাধীন বিচার ব্যবস্থার প্রত্যাশা এখনো পূরণ হয়নি। অভিযোগ করেন, আইনের অঙ্গনে যারা বেআইনি কর্মকাণ্ড করেছিল আওয়ামী লীগ তাদেরই বিচারপতি বানিয়েছিল। এ সময় নির্বাচনের আগে গণহত্যা সহ অন্যান্য খুনের বিচার চান জামাত আমির। বিশেষ করে 24-এর গণহত্যার বিচার অবশ্যই হতে হবে। আগে বিচার, তারপরে অন্য কাজ। বিচার না হলে শহীদের রক্তের সাথে বেইমানি করা হবে। এদিকে রাজধানীতে অনুষ্ঠিত অন্য একটি অনুষ্ঠানে দলটির নেতারা বলেন, নির্বাচনের আগে বিভিন্ন সেক্টরে পতিত সরকারের রেখে যাওয়া জঞ্জাল সরাতে হবে। বিগত স্বৈরাচার সরকারের যে রেখে যাওয়া যে সমস্ত জঞ্জাল, এটাকে দূর করতে হবে, সংস্কার করতে হবে। আগে সংস্কার, তারপরে নির্বাচন। পলাতক জাহাঙ্গীর, তাদের গডফাদার পালিয়ে গিয়েছেন, আর উনি এখন পলাতক অবস্থায় থেকে তিনি অনলাইনে মিটিং করে নতুন করে গোটা রাজধানী সহ বাংলাদেশের সন্ত্রাস সৃষ্টির জন্য চক্রান্ত করছেন। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের কোনো সন্ত্রাসীকে রাস্তায় কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম করার সুযোগ দেয়া হবে না। এ সময় স্বৈরাচারের দোসরদের কাছে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারেরও তাগিদ দেন জামাত নেতারা। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। শিশু প্রহরের দ্বিতীয় দিনে শিশুদের পদচারণা আর কলতানে মুখরিত ছিল
বইমেলা প্রাঙ্গণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কারণে দুপুর 2টায় এ প্রহর শুরু হলেও বাড়তি আগ্রহ ছিল শিশুদের। অভিভাবকরা বলছেন এই দিনটার জন্য সারা বছর আগ্রহ নিয়ে অপেক্ষা করে শিশুরা। বিস্তারিত শিউলি রায়ের প্রতিবেদনে। অমর একুশে বইমেলা 2025-এর দ্বিতীয় শিশু প্রহর শনিবার দুপুর 2টায় গেট খোলার সাথে সাথে পরিবার পরিজনের সাথে শিশুদের ভিড় বাড়তে থাকে শিশু চত্বরে। বইয়ের রাজ্যে ঘোরাফেরা আর কেনাকাটা করেই খুশি শিশুরা। তাদের আগ্রহ বেশি গল্প ছড়া কিংবা কমিক্সের বই কেনায়। বইমেলায় শিশুদের আনন্দকে রাঙিয়ে দিতে প্রতি বছরের মতো এবারও নানা রঙে সাজানো হয় শিশু চত্বরকে। রং বেরঙে বই আর বাহারি রঙের খেলনায় মেতে উঠে শিশুরা। আমার স্কুলে বলেছিল যে আমার মিস বইমেলায় যেতে, তাই আমি ভাবলাম আসি, এসে তো ভালোই লাগছে। ট্রেন চলেছে, ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই? ট্রেন চলেছে, ট্রেন চলেছে, রাত দুপুরে ওই। অভিভাবকরা বলছেন শিশুদের মধ্যে বই পড়ার অভ্যাস তৈরি হলে ডিজিটাল ডিভাইসের প্রতি আগ্রহ কমবে। এখনকার যে যুগ, যেখানে মোবাইল টিভি ছাড়া বাচ্চাদের অন্য কিছুতে আগ্রহ কমে যাচ্ছে, সেখানে আমার মনে হয় যে বইয়ের প্রতি ভালোবাসা তৈরি হওয়াটা অত্যন্ত জরুরি। আমাদের তো এমনিতে আসতে হলে সন্ধ্যার পরে আসি বা অন্যান্য সময় বিভিন্ন সময় কাজের ফাঁকেও আসা হয়। বাচ্চাদের জন্য স্পেশালি আজকে আসা। ওরা তো বই দেখছে, পড়ছে, কিছু কিছু বই তাদের লিস্টে আছে, সেগুলো কিনবে। আজকে ও একটা ছোট বই নিয়েছে, আর আমার ছেলে একটা ঈশপের গল্প বই নিয়েছে, আরও কিনবে, মাত্র স্টার্ট করেছে। এই বছরে শিশুতোষ অনুষ্ঠান সিসিমপুরের বিশেষ আয়োজন না থাকায় এই নিয়ে শিশুদের মধ্যে দুঃখভোগও রয়েছে। বইমেলায় 8ম দিনে নতুন বই এসেছে 102টি বই। মোট প্রকাশিত বইয়ের সংখ্যা 556টি। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রোববার চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 8.5 ডিগ্রি সেলসিয়াস। এদিকে শীতের দাপট অব্যাহত আছে চুয়াডাঙ্গায়। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সালি ইলাহি কুটি এবং খায়রুজ্জামান সেতু। প্রথমে চলে যাচ্ছি মৌলভীবাজারে। কুটি, জনজীবনে শীতের কেমন প্রভাব পড়ছে আমাদের জানাবেন। হ্যাঁ শক্তি, আপনি যেমনটি বলছিলেন যে এই চলতি বছরের শীতের সবচেয়ে সর্বনিম্ন তাপমাত্রা এই মৌলভীবাজারে গত 2 দিন ধরে অবস্থান করছে। আপনাকে একটি বিষয় জানাতে চাই যে এই জানুয়ারি মাসের 31 তারিখ বৃষ্টি হওয়ার পরে প্রত্যাশা করা গেছিল যে শীত চলে গেছে, কারণ বৃষ্টির পরে তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পেয়েছিল, অর্থাৎ 15 ডিগ্রি 16 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠে গিয়েছিল। এতে ধরে নেওয়া হয়েছিল যে হয়তো শীতের প্রকোপটা অনেকটাই কমে গেছে, কিন্তু দেখা গেছে যে গত 2 দিন থেকে হঠাৎ করে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, বিশেষ করে শ্রীমঙ্গলের তাপমাত্রা 8 ডিগ্রি অর্থাৎ 8.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমে এসেছে এবং এই বছরের সর্বনিম্ন তাপমাত্রা এই মৌলভীবাজার জেলায় এটি। তবে আপনি একটি বিষয় জানাতে চাই, যেটি হচ্ছে যে এই শীতের প্রকোপ থাকলেও কুয়াশার দাপটটা অনেকটা নেই। এই কুয়াশার দাপট না থাকায় শীত অনেকটা প্রত্যক্ষ করা যাচ্ছে না, যে কুয়াশার সাথে অনেকটা শীতের যে সম্পর্ক সেটা নেই। কিন্তু শীত না থাকলেও কনকনে শীতের মধ্যে কনকনে বাতাস, এই বাতাসের কারণে অনেকটাই শীত অনুভূত হচ্ছে এবং মানুষের জনজীবন অনেকটাই অতিষ্ঠ হয়ে গেছে। কারণ এই সময় মানুষ অনেকটাই যে মনে করেছিল যে শীত শেষ, যার কারণে মানুষের যে প্রস্তুতিও ছিল সেরকম, কিন্তু হঠাৎ শীত নামার কারণে এই মানুষের মধ্যে অনেকটা জনজীবন অতিষ্ঠ হয়ে গেছে শীতের কারণে। এবং আপনাকে একটি বিষয় জানাতে চাই, এই শীতের কারণে যে রোগ, শীতবাহিত যে রোগ অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আমি কথা বলেছিলাম মৌলভীবাজার 250 শয্যার হাসপাতালের তত্ত্বাবধায়কের সাথে, তিনি আমাকে জানিয়েছেন যে প্রতিদিনই আউটডোরে এবং ইনডোরে অসংখ্য রোগী বৃদ্ধি পাচ্ছে এই শীতজনিত রোগের কারণে। কোল্ড ডায়রিয়া, হাঁপানি, জ্বর, কাশি সহ নানা রকম রোগ বৃদ্ধি পেয়েছে এই শীতের কারণে। আপনাকে একটি বিষয় জানাতে চাই যে এই দেশ মৌলভীবাজার এই চা শ্রমিক যারা আছেন তারা সকালে কাজের বাইরে হতে হয়, এই 2 দিনের তাপমাত্রায় কমে যাওয়ায় অনেকটাই তারা দিশাহারা হয়ে গেছেন। আজকের সকালের তাপমাত্রা হচ্ছে 8.5 ডিগ্রি। এই ছিল মৌলভীবাজারের শীত নিয়ে সর্বশেষ। এখন আমি চলে যাব আমাদের চুয়াডাঙ্গা প্রতিনিধি খায়রুজ্জামান সেতু। খায়রুজ্জামান সেতু জানাচ্ছেন তার এলাকার সর্বশেষ পরিস্থিতি। সেতু।
ধন্যবাদ সালেহ এলাহি কুঠি। আপনি যেমনটি বলছিলেন যে আপনার মৌলভীবাজারের কথা, ততটা শীতের তীব্রতা কিন্তু চুয়াডাঙ্গাতে নাই, কিন্তু ইতিপূর্বে অন্যবার কিন্তু শীতের তীব্রতা একটু বেশিই থাকে, কিন্তু চুয়াডাঙ্গাতে কিন্তু এবার শীত মানে এই মৌসুমের শীত যেটা পড়েছে কিন্তু খুব বেশি তা না চুয়াডাঙ্গাবাসীর জন্য। কারণ চুয়াডাঙ্গাবাসী কিন্তু ইতিপূর্বে আপনারা জানেন কিংবা দেখেছেন সর্বনিম্ন 4 কিংবা 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রার ভিতরেও তারা মানে চলাচল জীবনযাপন করেছে। তো আমি এখন এই যে সম্প্রতি যে কথা বলি সেটা হচ্ছে যে গত 3-4 দিন থেকে কিন্তু চুয়াডাঙ্গাতে শীতের তীব্রতা একটু বেশি শুরু হয়েছে। তার আগে কিন্তু কয়েকদিন আগে কিন্তু শীতের তীব্রতা নেই বলতে গেলে চলে। আমি একটু বলি সেটা হচ্ছে যে ওই কয়েকদিন আগে কিন্তু চুয়াডাঙ্গাতে সর্বোচ্চ 17 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠেছে, সেটা সকাল 6টা কিংবা 9টা এই 2-3 ঘন্টার মধ্যকার ব্যাপার। তো এখন কয়েকদিন ধরে যে জনজীবনে যে শীতের প্রভাব পড়েছে সেটা হচ্ছে যে মূলত কিন্তু সূর্যের আলো ডোবার সাথে সাথে অর্থাৎ সন্ধ্যার পর থেকেই কিন্তু শীতের তীব্রতা একটু বেশি বাড়ছে, এবং এই শীতের তীব্রতা বাড়তে বাড়তে কিন্তু একেবারে বলা যেতে পারে ভোর রাত, মানে একেবারে সূর্য উদয় যতক্ষণ হচ্ছে না সেই পর্যন্ত কিন্তু শীতের তীব্রতা থাকছে, এবং সেই শীতের তীব্রতা কিন্তু খুবই বেশি। মানে আমি এই যে আজকে সকালেই আমি কিন্তু বেশ কিছু ইজি বাইক চালক কিংবা ভ্যান চালক কিংবা যারা দিনমজুর আছে তাদের সাথে কথা বলেছি। তাদের কথাটা এমনই যে সকালবেলা যখন বের হচ্ছে হাত এবং পা কিন্তু ঠান্ডায় শীতল হয়ে যাচ্ছে এবং রীতিমতো যন্ত্রণা দেখা দিচ্ছে। তবে আমি একটু জানিয়ে রাখি সেটা হচ্ছে কিন্তু এই শীত কিংবা গরমে যে মানে শীত কিংবা গরম এই কারণে যে সমস্যাটা হচ্ছে সেটা কিন্তু চুয়াডাঙ্গাতে কিন্তু সব বয়সী মানুষই কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছে। আমি বেশ কিছু বাসাবাড়িতে খবর নিয়েছি এবং সদর হাসপাতালে খবর নিয়েছি। এই যে কয়েকদিন আগে প্রচন্ড গরম ছিল, এখন যে শীত অনুভূতি হচ্ছে, এই শীত কিংবা গরমের কারণে কিন্তু সকল বয়সী মানুষই কিন্তু অসুস্থ হচ্ছে। কেউ হাসপাতালে আসছে, কেউ হাসপাতাল থেকে ভর্তি হচ্ছে, আবার কেউ দেখা যাচ্ছে নিকটবর্তী যে চিকিৎসা কেন্দ্র আছে সেখানে চিকিৎসা নিচ্ছে। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে শীতের সর্বশেষ খবর। আমি এখন ফিরে যাচ্ছি স্টুডিওতে, সেখানে আছে সুপ্তি। আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, চুয়াডাঙ্গা এবং মৌলভীবাজার থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা এবং জানাচ্ছিলেন সেখানকার শীত পরিস্থিতি নিয়ে। মৌলভীবাজারের সড়ক বিভাগের সেতুর কাছে বলগেট দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সেতুটি। দিন দুপুরে নদীর কিনারা থেকে বালু তোলা হলেও নিশ্চুপ প্রশাসন। অভিযোগ জানিয়েও প্রতিকার পাচ্ছেন না এলাকাবাসী। মৌলভীবাজার থেকে সালেহ এলাহি কুটির পাঠানো তথ্য ছবিতে টুম্পা আফরোজের রিপোর্ট। মৌলভীবাজারের কুলাউড়ায় সড়ক বিভাগের রাজাপুর পিসি গার্ডার সেতুটির নির্মাণ কাজ শেষ, বর্তমানে উদ্বোধনের অপেক্ষায়। এদিকে সেতুটির আশপাশ থেকে 7-8টি বলগেট মেশিন দিয়ে অবাধে বালু তুলছে প্রভাবশালীরা। পিলারের নিচ থেকে মাটি সরে যাওয়ায় উদ্বোধনের আগেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে সেতুটি। এই ব্রিজের তলরটা পিলার সারা ইঞ্জাই বালি অঞ্জে ও সুটে একটা দিয়া উবার আছে ব্রিজ, ইগান যদি উপরে দিয়ে আরো গাড়িগুলা যায় ভাঙি দিব গিয়া। বালু উত্তোলনের কারণে হুমকির মুখে রয়েছে রাজাপুর ও ধলিয়া বন্যা প্রতিরক্ষা বাঁধও। অভিযোগ উঠেছে প্রশাসনের নজরদারির অভাবে প্রভাবশালীরা নিয়ম নীতির তোয়াক্কা করছে না। এই পিলারের নিচের বালি এবং মাটি সরে যাচ্ছে, এটা অত্যন্ত ঝুঁকিময়। যে কোনো মুহূর্তে ব্রিজটা উদ্বোধনের আগে ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্রিজ থেকে খুঁটি বার হয়ে গেছে, বালি যাওয়া গিয়া। এখন আমরা বাধা দিলে আমরা বাধা তারা মানে না, আর আমরা প্রশাসনের কাছে গেলে প্রশাসনে কোনো উদ্যোগিতা নেয় না। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী বলছেন, সেতুর নিচ থেকে বালু উত্তোলন বন্ধে জেলা প্রশাসনের পক্ষ থেকে চিঠি দিয়ে আপত্তি জানানো হয়েছে। স্থানীয় প্রশাসন জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করি এখান থেকে ড্রেজার এবং বালিচারা উত্তোলন করে তাদের যন্ত্রপাতি সরিয়ে নেওয়ার জন্য। জেলা আইন শৃঙ্খলা কমিটির মিটিংয়ে বিষয়টা উত্থাপন করেছি, লিখিতভাবে অবহিত করেছি, এছাড়া ব্যক্তিগতভাবেও আমরা বিভিন্ন সময় তাদেরকে অবহিত করেছি। আমরা আশঙ্কা করতেছি খুব কাছাকাছি স্থানের মধ্যে বালি এইভাবে উত্তোলন করতে থাকলে ব্রিজের পাইলিং সহ ফাউন্ডেশনে সেটেলমেন্ট জনিত প্রবলেম হতে পারে। অবৈধভাবে বালু উত্তোলনের কারণে 38 কোটি টাকার সেতুটি যেন ক্ষতিগ্রস্ত না হয় সে ব্যাপারে পদক্ষেপ নেওয়ার দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি।
সবুজ ক্যাম্পাসের কুয়াশাচ্ছন্ন পরিবেশকে বরণ করতে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে কুহেলিকা উৎসব। 3 দিন ব্যাপী উৎসবে গ্রাম বাংলার ঐতিহ্য, কৃষ্টি কালচার ফুটিয়ে তোলা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন অভয়ারণ্যের উদ্যোগে এই আয়োজনে শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে মুখরিত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বটতলা প্রাঙ্গণ। ইরফান রানার ক্যামেরায় নাহিদ হাসান তিতাসের রিপোর্টে বিস্তারিত। আকাশের ঠিকানায় চিঠি লিখো। সবুজে ঘেরা ক্যাম্পাসে গানে গানে কুয়াশাচ্ছন্ন পরিবেশকে বরণ করতে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে 3 দিন ব্যাপী কুহেলিকা উৎসব। বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে স্বেচ্ছাসেবী সংগঠন অভয়ারণ্যের উদ্যোগে এ আয়োজনে তুলে ধরা হয়েছে হারিয়ে যাওয়া চিঠির বাক্স, পিঠাপুলি সহ গ্রাম বাংলার ঐতিহ্য, কৃষ্টি কালচার। শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে নাচ গান সহ নানা আয়োজনে মুখরিত এই উৎসব। কুহেলিকা উৎসব যেটার অপেক্ষায় সারা বছর বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী থাকে। এই একটা উৎসব যেটা অভয়ারণ্য থেকে আমরা করি, সেখানে এতগুলো উদ্যোক্তাদের একটা মিলন মেলা হয়। আমরা চাই এই ধরনের কাজ আরো ক্যাম্পাসে বাড়ুক এবং যে সংস্কৃতির বিনিময়, সংস্কৃতির প্রসার। বাঙালির ঐতিহ্য আর সংস্কৃতিকে তুলে ধরতে এমন ব্যতিক্রমী আয়োজনে আসতে পেরে খুশি শিক্ষার্থী ও দর্শনার্থীরা। মাঝে মাঝেই এ ধরনের আয়োজন সকল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হোক, এমনটিই প্রত্যাশা তাদের। এই ধরনের উদ্যোক্তা মেলা, এই ধরনের মৌলিক গানের অনুষ্ঠান অর্থাৎ এই কুহেলিকা উৎসব শুধু আমার ক্যাম্পাসে নয়, প্রত্যেকটা ক্যাম্পাসে হওয়া উচিত, প্রশাসন থেকেই হওয়া উচিত। প্রত্যেকটা স্টল, খাবারের দোকান থেকে শুরু করে অর্নামেন্টস থেকে শুরু করে জুয়েলারি প্লাস অন্য দোকানগুলো এত দারুণভাবে সাজানো, আমরা এভাবে একটা আয়োজন করতে পারি, আমাদের অনেক ভালো লাগছে। দেশীয় সংস্কৃতি ও গ্রাম বাংলার ঐতিহ্যকে তুলে ধরতে বিশ্ববিদ্যালয়ে এমন আয়োজন শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে বলছেন আয়োজকরা। যে এই যে আয়োজনটা আমাদের, এই আয়োজনে গতবার আমাদের ছিল প্রায় 32টা স্টল, এবার সেই স্টল বেড়ে দাঁড়াচ্ছে প্রায় 44টি স্টলে। তো আমরা বুঝতে পারছি যে আসলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে 17,000 স্টুডেন্ট, আমাদের এই আয়োজন তাদের মধ্যে একটা বিশাল বড় প্রভাব ফেলছে। কুহেলিকা উৎসবে শুদ্ধ পরিবেশ, আমরা অভয়ারণ্য, অভয়দের সমাবেশ এ স্লোগানে শুক্রবার থেকে শুরু হওয়া 3 দিনের এই কুহেলিকা উৎসব শেষ হচ্ছে আজ। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক আলহাজ মাওলানা সেলিম রেজা। শনিবার বিকেলে ধামরাই সদর ইউনিয়নের ইকুরিয়া ঈদগাহ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের প্রস্তুতি সভায় তিনি মন্তব্য করেন। এ সময় তিনি আরও জানান, বর্তমানে স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম শুরু হয়েছে। সংগ্রাম করি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা হবে। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলম ও ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি। আগামী দিনে আমাদের আলেম ওলামাদের নেতৃত্বে জাতীয়তাবাদের যে সমস্ত আলেম আছেন তাদের নেতৃত্বে প্রত্যেকটি অঞ্চলে ওয়াজ মাহফিল পরিচালিত হবে এবং যে ওয়াজের নেতৃত্ব দেবে আমাদের আলেম ওলামা ভাইয়েরা। এই আলেম ওলামা ভাইয়েরা আগামী দিনে মসজিদ, বিভিন্ন কাজী অফিস, মাদ্রাসা, বিভিন্ন অঞ্চল নিয়ন্ত্রণ করবে ইনশাআল্লাহ। ইসলামিক স্বার্থে সহিংসতা বজায় রেখে ঐক্যবদ্ধ হয়ে মাতৃভূমিকে শোষণমুক্ত এবং ইনসাফভুক্ত করতে সকলকে আহ্বান জানান ধর্ম উপদেষ্টা অধ্যাপক ডক্টর আফামা খালিদ হোসেন। শনিবার বিকেলে আশুলিয়া কাইচাবাড়ি এলাকায় বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের উদ্যোগে মুসলিম জীবনে সুন্নাহর গুরুত্ব শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন 2025-এর সমাপনী দিবসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। এ সময় তিনি আরও বলেন, মুসলমানদের পারস্পরিক সংঘাত আর বিভেদ দেখে দূরে বসে শত্রুরা হাসাহাসি করে। তাই আমাদের মুসলমানদের ভিন্ন মতাদর্শ থাকলেও ইসলামের বৃহত্তর স্বার্থে কুরআন ও রাসূলের ছায়ায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের এই প্রিয় মাতৃভূমিকে শোষণ মুক্ত একটা দেশ হিসাবে, ইনসাফ ভিত্তিক একটা দেশ হিসাবে গড়ে তুলি। আসুন ইনশাআল্লাহ আজিজ আগামী দিনের সুন্দর স্বপ্ন দেখার অভিপ্রায় ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশের রাজনীতি করতে হলে বাংলাদেশি মানুষের স্বার্থকে প্রাধান্য দিয়ে বাংলাদেশপন্থী রাজনৈতিক দল হতে হবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। শনিবার সন্ধ্যায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া সদর
ঈদগাহ মাঠে উপজেলা গণ অধিকার পরিষদের আয়োজনে গণসমাবেশে একথা বলেন তিনি। আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিষিদ্ধের দাবি জানিয়ে নূর বলেন, আওয়ামী লীগের সাধারণ যে সমর্থক নিরীহ নেতাকর্মী তারা প্রয়োজনে নতুন নামে নতুনভাবে রাজনীতি করবে। বাংলাদেশের রাজনীতি করতে হলে বাংলাদেশের মানুষের স্বার্থকে প্রাধান্য দিয়ে বাংলাদেশ পন্থী রাজনৈতিক দল হতে হবে। আমরা চাই এই ফাঁসিবাদী ব্যবস্থার চিরতরে বিলোপ ঘটুক, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে নিষিদ্ধ হোক এবং আওয়ামী লীগের সাধারণ যারা সমর্থক নিরীহ নেতা কর্মী তারা প্রয়োজনে নতুন নামে নতুন ভাবে রাজনীতি করবে।